আসসালামু আলাইকুম। আজ 10 জুলাই 2026 শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। বহু প্রতীক্ষার পর জানা গেল ভারতকে নিয়ে তারেক রহমানের প্ল্যান। ন্যাটোর সদস্যদের চমকে দিলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। কেন নাম পাল্টে ফেললেন নেতানিয়াহুর ছেলে? এবার বিস্তারিত। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে এই প্রথম জানা গেল বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গি। এ নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলোতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ভারতের পশ্চিমবঙ্গের গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হচ্ছে, ভারতের সঙ্গে বাণিজ্যিক অসাম্য দূর করতে সক্রিয় হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। বৃহস্পতিবার সে দেশের জাতীয় সংসদের অধিবেশনে একথা জানিয়েছেন তারেক রহমানের মন্ত্রিসভার বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। লিখিত বিবৃতিতে মুক্তাদিরের দাবি, বাংলাদেশ ও ভারতের বাণিজ্যের ক্ষেত্রে ভারসাম্যহীনতা দূর করতে আমদানি নির্ভরতা হ্রাস এবং রফতানি বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেকের সরকার দ্বিপাক্ষিক কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সিইপিএ কার্যকর করতে উদ্যোগী হয়েছে। আনন্দবাজার পত্রিকা জানায়, জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বাণিজ্যমন্ত্রী মুক্তাদির হাজির ছিলেন না। তার লিখিত বিবৃতি পাঠ করেন বাণিজ্য প্রতিমন্ত্রী শরীফুল আলম। তারেকের নেতৃত্বাধীন বিএনপি এবার জাতীয় সংসদের নির্বাচনেই ভারতের সঙ্গে সিইপিএ, যা আদতে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি, কার্যকরের প্রতিশ্রুতি দিয়েছিল। মুক্তাদিরের বিবৃতি জানাচ্ছে, 2024-25 অর্থবর্ষে বাংলাদেশ ও ভারতের মধ্যে 1138 কোটি 83 লক্ষ 30 হাজার মার্কিন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য হয়েছিল। এর মধ্যে বাংলাদেশ রফতানি করেছিল 176 কোটি 42 লক্ষ 30 হাজার ডলারের পণ্য। তিনি জানান, ঢাকার লক্ষ্য হল রফতানি অঙ্ককে বাড়িয়ে বাণিজ্যিক অসাম্য দূর করা। টানা ভারী বৃষ্টি, পাহাড় ধস ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় রাঙামাটির সাজেক ভ্যালিতে আটকে পড়া পর্যটকদের সরিয়ে নেওয়ার কার্যক্রম অব্যাহত রেখেছে সেনাবাহিনী। দ্বিতীয় দফায় আরও 311 জন পর্যটককে নিরাপদে সাজেক থেকে বের করে আনা হয়েছে। 10 জুলাই সকাল 9টায় বাঘাইহাট জোন এই তথ্য নিশ্চিত করেছে। জোন সূত্র জানায়, সেনাবাহিনীর নিরাপত্তা এসকর্টে শুক্রবার সকালে 311 জন পর্যটক খাগড়াছড়ির উদ্দেশ্যে সাজেক ত্যাগ করেন। এর আগে বৃহস্পতিবার প্রথম দফায় 150 জন পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এ নিয়ে মোট 461 জন পর্যটক নিরাপদে সাজেক ছাড়লেন। এখনও সেখানে প্রায় 100 জন পর্যটক অবস্থান করছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদেরও পর্যায়ক্রমে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে সেনাবাহিনী। টানা বর্ষণে পাহাড় ধস ও সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এই পরিস্থিতিতে 7 জুলাই জেলা প্রশাসক নাজমা আশরাফির স্বাক্ষরিত জরুরি গণবিজ্ঞপ্তিতে সাজেকের সব পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিধস, পাহাড় ধস ও যোগাযোগ ব্যবস্থার অবনতির কারণে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর নতুন করে কোনো পর্যটক সাজেকে প্রবেশ করতে পারেননি। তবে ঘোষণার আগে সেখানে অবস্থান করা 561 জন পর্যটক আটকা পড়েন। তাদের নিরাপদে ফিরিয়ে আনতে সেনাবাহিনী ধাপে ধাপে উদ্ধার ও নিরাপদে সরিয়ে নেওয়ার কার্যক্রম পরিচালনা করছে। এ পর্যায়ে দেশের বাইরের খবর। নেটোর শীর্ষ সম্মেলন শেষে জোটের বিশ্ব নেতাদের খোদাই করা রিভলভার এবং তাজা গুলি উপহার দিয়ে চমকে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আঙ্কারায় আয়োজিত এই শীর্ষ সম্মেলন শেষে দেয়া এই নজিরবিহীন উপহারের কারণে বিশ্ব নেতাদের নিরাপত্তা দলগুলোর মধ্যে বেশ উদ্বেগ ও নাটকীয় পরিস্থিতির তৈরি হয়। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এএফপি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আঙ্কারা থেকে ফেরার ফ্লাইটে প্রথম এই অস্বাভাবিক উপহারের বিষয়টি উল্লেখ করেন। তিনি জানান, আঙ্কারায় 2 দিনের নেটো সম্মেলন শেষে বিদায় নেওয়ার সময় প্রেসিডেন্ট এরদোয়ান প্রত্যেক নেতার হাতে একটি লাল বাক্সে মোড়ানো কালো আস্তরণযুক্ত রিভলভার তুলে দেন, যেখানে প্রত্যেকের নাম খোদাই করা ছিল। অস্ত্রের সাথে উপহারের বাক্সে ছিল 6 রাউন্ড তাজা গুলি এবং একটি বিশেষ নোট, যার ফলে অস্ত্রগুলো রপ্তানি নিয়ন্ত্রণ আইনের আওতামুক্ত থাকবে। জোটের বিভিন্ন সদস্য দেশের কর্মকর্তারা এই উপহারকে অত্যন্ত বিস্ময়কর বলে অভিহিত করেছেন, যা পরবর্তীতে বিভিন্ন দেশের প্রতিনিধি ও নিরাপত্তা দলগুলোর মধ্যে এক পাগলাটে পরিস্থিতির জন্ম দেয়। হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার ম্যাজিয়ের সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, নেটো সম্মেলনে প্রেসিডেন্ট এরদোয়ানের কাছ থেকে একটি ব্যতিক্রমী উপহার পেলাম। আমার নাম খোদাই করা একটি ম্যাগনাম রিভলভার এবং গোলাবারুদ। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ভেভার অবশ্য বেলজিয়ামে বিমান অবতরণের পর এই উপহারের আসল রূপ সম্পর্কে জানতে
জানতে পারেন। তার এক কর্মকর্তা বৃহস্পতিবার জানান, প্রধানমন্ত্রী অত্যন্ত বিস্মিত হন এবং তাৎক্ষণিকভাবে এটি বিমানবন্দর পুলিশের কাছে হস্তান্তর করেন, যেন প্রাসঙ্গিক প্রক্রিয়া মেনে অস্ত্রটি একটি নিরাপদ ভল্টে রাখা যায়। ডি ভেভারের নিরাপত্তা দল ব্রাসেলসে অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের প্রধান উর্সুলা ফন ডার লায়েন এবং আন্তোনিও কস্তার রিভলভারগুলো গ্রহণ করে, জানিয়ে নিরাপত্তা ও প্রোটোকল সংক্রান্ত বেশ জটিলতা তৈরি হয়েছিল। ফন্ডার লায়েনের মুখপাত্র জানান, তিনি উপহারের জন্য এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন এবং অস্ত্রটির কার্যকারিতা নষ্ট করে এটি একটি সামরিক জাদুঘরে দান করা হবে। পোল্যান্ডের প্রেসিডেন্ট কারল নাভরকির কাছে পৌঁছানো রিভলভারটির ক্ষেত্রেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে, কারণ 2022 সালের ডিসেম্বরের একটি ঘটনা এখনো সবার মনে দগদগে। সে সময় পোল্যান্ডের তৎকালীন পুলিশ প্রধান ইউক্রেন থেকে উপহার হিসেবে একটি অ্যান্টি ট্যাঙ্ক গ্রেনেড লঞ্চার নিয়ে এসেছিলেন, যা পরবর্তীতে তার কার্যালয়ে বিস্ফোরিত হয়ে তিনি নিজে আহত হন এবং ওয়ার্শ পুলিশ সদর দপ্তরের ব্যাপক ক্ষতি হয়। এবার নাভরকির এক সহকারী স্থানীয় একটি রেডিও স্টেশনকে রসিকতা করে বলেন, এটি নিশ্চিত যে এবার কেউ এটা দিয়ে গুলি চালাতে যাচ্ছে না। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উপহার পাওয়া বন্দুকটির সঙ্গে একটি ক্লিন কিট এবং 500টি গুলি দেওয়া হয়েছিল বলে জানা গেছে। তবে আইনি জটিলতার কারণে তিনি সেটি দেশে নিয়ে যেতে পারেননি এবং নিষ্ক্রিয় করার জন্য আঙ্কারাতেই রেখে এসেছেন। অন্যদিকে নেদারল্যান্ডস ও সুইডেনের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, তাদের রিভলভারগুলো আপাতত আঙ্কারায় নিজ নিজ দূতাবাসে রাখা হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির রিভলভারটি ইতোমধ্যেই অন্যান্য রাষ্ট্রীয় উপহারের সাথে রোমের পালাজ্জো চিগিতে সংরক্ষণ করা হয়েছে। অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তার রিভলভারটি সাথে নিয়ে গেলেও গোলাবারুদ তুরস্কের মাটিতেই রেখে গেছেন বলে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন, তবে এর কোনো সুনির্দিষ্ট কারণ তারা জানাননি। সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের দল এক বিবৃতিতে জানিয়েছে, তাদের অস্ত্রটি সমস্ত প্রযোজ্য প্রক্রিয়া মেনেই সুইডেনে পরিবহন করা হবে। ইউক্রেন, ইরান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্কের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আয়োজিত এই শীর্ষ সম্মেলনে এমন উপহারের কারণে কূটনৈতিক ও নিরাপত্তা লজিস্টিক্সের বাইরেও এক বড় প্রশ্ন তৈরি হয়েছে। আন্তর্জাতিক মহলে বারবার একই আলোচনা ঘুরে ফিরে আসছে যে কেন এমন উপহার দেওয়া হলো। সাধারণ দ্বিপাক্ষিক বৈঠক বা শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতারা একে অপরকে বিভিন্ন জিনিস উপহার দিয়ে থাকেন, তবে সেসব ক্ষেত্রে সাধারণত এমন নজিরবিহীন নিরাপত্তা সতর্কতা বা ঝামেলার প্রয়োজন পড়ে না। এই বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কূটনৈতিক মহলে এই উপহারের প্রতীকী অর্থ নিয়ে নানা আলোচনা চললেও কর্মকর্তারা বিষয়টিকে শুল্ক ও প্রোটোকলের আলোকেই দেখছেন। তবে বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনার মাধ্যমে এরদোয়ান মূলত তুরস্কের শক্তিশালী অস্ত্র শিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন। জেনেভা ভিত্তিক স্মল আর্মস সার্ভে অনুসারে 2019 থেকে 2024 সালের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইতালির পর তুরস্ক ছিল বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্ষুদ্রাস্ত্র রপ্তানিকারক দেশ। সাম্প্রতিক বছরগুলোতে ড্রোন এবং সাঁজোয়া যানের পাশাপাশি আগ্নেয়াস্ত্র উৎপাদনেও তুরস্কের প্রতিরক্ষা খাত ব্যাপকভাবে প্রসারিত হয়েছে। এবার জানাচ্ছি মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও জাহাজ চলাচল স্বাভাবিক করার সমঝোতা হওয়ার পরও হরমুজ প্রণালীর পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে 5 শতাধিক জাহাজ চলাচল করলেও এখনও নিরাপত্তাহীনতায় আটকা পড়ে আছেন হাজারো নাবিক। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত 17 জুন যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়। এরপর 3 সপ্তাহের বেশি সময় পার হলেও জলপথটির ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। চুক্তির পর এখন পর্যন্ত 500টির বেশি জাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে অনুমতি ছাড়া চলাচলের অভিযোগে ইরান 3টি জাহাজে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায়। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আবারও বেড়ে যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলমান পরিস্থিতিতে শান্তি চুক্তি কার্যত শেষ হয়ে গেছে। অন্যদিকে ইরানও প্রয়োজনীয় হরমুজ প্রণালী আবার বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে আন্তর্জাতিক তেল সরবরাহের বড় একটি অংশ পরিবহন করা হয়। বিশ্বের মোট তেলের প্রায় 1/5 হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে। যুদ্ধ শুরুর আগে প্রতিদিন এই পথ দিয়ে 100টি জাহাজ চলাচল করত। গত 28 ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। 17 জুনের সমঝোতার পর পথটি আবার খুলে দেওয়া হলেও আগের স্বাভাবিক গতি ফিরে আসেনি। 18 জুন থেকে 5 জুলাই পর্যন্ত মাত্র 513টি জাহাজ এই প্রণালী অতিক্রম করেছে, যা দৈনিক গড়ে প্রায় 28টি। সমঝোতার পরও 5টি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে সিঙ্গাপুরের এভার লাভলি, পানামার তেলবাহী জাহাজ কিকু,
কাতারের আল রেকায়াত, সৌদির উইদিয়ান এবং লাইবেরিয়ার একটি জাহাজ রয়েছে। দীর্ঘদিনের সংঘাত ও হামলার কারণে পারস্য উপসাগরে প্রায় 6,000 নাবিক আটকা পড়ে আছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা। নিরাপত্তার ঝুঁকির কারণে অনেক জাহাজ আগের নির্ধারিত রুট ব্যবহার না করে বিকল্প পথ বেছে নিচ্ছে। বর্তমানে জাহাজ চলাচলের পথ নিয়েও নতুন বিরোধ তৈরি হয়েছে। সমুদ্রের নিচে মাইন বা বিস্ফোরকের আশঙ্কায় অনেক জাহাজ ওমান ও ইরানের জলসীমা ব্যবহার করছে। তবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে জাহাজগুলোকে তেহরানের নির্ধারিত পথ অনুসরণ করতে হবে। এদিকে হরমুজ প্রণালী ব্যবহারের জন্য ফি বা মাসুল নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছে ইরান। তবে এই প্রস্তাবে আপত্তি জানিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে চুক্তির পরও কৌশলগত এই জলপথ ঘিরে উত্তেজনা পুরোপুরি কাটেনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বড় ছেলে ইয়াইর নেতানিয়াহু নিজের নাম পরিবর্তন করেছেন বলে দাবি করেছে দেশটির প্রভাবশালী দৈনিক হারেটস। 8 জুলাই হারেটস পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, প্রায় 1.5 বছর ধরে ইয়াইর সরকারি নথিপত্রে ইয়োনাতান হান নামে নিবন্ধিত রয়েছেন। ইসরায়েলের কর কর্তৃপক্ষের নথি ঘেঁটে এই তথ্য বের করা হয়েছে। 2024 সালে ডিসেম্বর পর্যন্ত তার নাম ছিল ইয়াইর নেতানিয়াহু, কিন্তু চলতি বছরের নথিতে একই পরিচয়পত্র নম্বরের বিপরীতে নাম দেখা যাচ্ছে ইয়োনাতান হান। ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে বালফোর 0। গাজা যুদ্ধ ঘিরে আন্তর্জাতিক মহলে ইসরায়েলের তীব্র সমালোচনা এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে রাজনৈতিক, আইনি ও কূটনৈতিক চাপ বাড়তে থাকার মধ্যেই এই নাম বদলের খবর সামনে এসেছে। তবে ইয়াইর কেন হঠাৎ নাম পরিবর্তন করলেন সে বিষয়ে তিনি বা তার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। ইয়াইর নেতানিয়াহু এর আগে যুক্তরাষ্ট্রে তার ব্যবসায়িক কর্মকাণ্ড ও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বারবার আলোচনায় এসেছেন। অন্যদিকে তার বাবা বেনিয়ামিন নেতানিয়াহু দুর্নীতির একাধিক মামলার পাশাপাশি গাজা যুদ্ধে, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার মুখোমুখি রয়েছেন। হারেটস জানিয়েছে নেতানিয়াহু পরিবারে এটি প্রথম নাম পরিবর্তনের ঘটনা নয়। ইয়াইরের ছোট ভাই অ্যাভনারও কয়েক বছর আগে নিজের নাম বদলে ফেলেছিলেন। এছাড়া বেনিয়ামিন নেতানিয়াহু নিজেও যুক্তরাষ্ট্রে থাকাকালীন বেন নিতাই নামে পরিচিত ছিলেন বলে আগে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপে যাত্রা অব্যাহত রেখেছে ফ্রান্স, আর এই কাজে যিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সেই কিলিয়ান এমবাপ্পে আবারও পেয়েছেন গোলের দেখা। আসরের 8ম গোল করে আর্জেন্টিনার লিওনেল মেসির পাশে বসলেন ফরাসি তারকা। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে বোস্টনে বৃহস্পতিবার 2-0 গোলে জেতে ফ্রান্স। টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পথে ম্যাচের 60তম মিনিটে এমবাপ্পে পেনাল্টি এরিয়ার ভেতর থেকে ইয়াসিন বুনুর পাশ কাটিয়ে বল জালে পাঠান। দল 1-0 ব্যবধানে এগিয়ে যায়। মেসি এখনও বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তালিকায় শীর্ষে আছেন 21 গোল নিয়ে। এমবাপ্পে 20 গোল নিয়ে ঠিক তার পেছনে। শনিবার সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মেসির সামনে সুযোগ থাকবে ব্যবধান বাড়ানোর। 7 গোল নিয়ে তৃতীয় স্থানে আছেন নরওয়ের আর্লিং হাল্যান্ড। মেক্সিকোর বিপক্ষে রোমাঞ্চকর 3-2 জয়ে গোল করে আসরে ব্যক্তিগত গোল সংখ্যা 6 নিয়ে গেছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন। ফিফা গোল্ডেন বুট কি এবং কিভাবে নির্ধারিত হয়? টুর্নামেন্ট শেষে সর্বাধিক গোল করা খেলোয়াড়কে গোল্ডেন বুট দেওয়া হয়। যদি 2 খেলোয়াড় সমান সংখ্যক গোল করেন তবে সর্বাধিক অ্যাসিস্ট করা খেলোয়াড় জয়ী হন। গোল ও অ্যাসিস্ট সমান হলে কম সময়ে গোল করা খেলোয়াড়কে পুরস্কার দেওয়া হয়। বর্তমান শীর্ষ গোলদাতারা: কিলিয়ান এমবাপ্পে 8 গোল 3 অ্যাসিস্ট, লিওনেল মেসি 8 গোল 1 অ্যাসিস্ট, আর্লিং হাল্যান্ড 7 গোল 0 অ্যাসিস্ট, হ্যারি কেন 6 গোল 1 অ্যাসিস্ট, ওসমান দেমবেলে 5 গোল 2 অ্যাসিস্ট, মিকেল ওয়ারজাবাল 4 গোল 1 অ্যাসিস্ট। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনুল মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। কাউকে কখনো জোর করবেন না। এই ধরুন আমরা যখন বাজারে যাই, আমাদের কাছে কোনো কিছু বিক্রি করার জন্যে বিক্রেতারা কিন্তু অনেক জোর জবরদস্তি করে। ব্যক্তিগত জীবনে আপনি কাউকে অনুরোধ করতে পারেন, তাকে বোঝাতে পারেন, কিন্তু জোর জবরদস্তির পর্যায়ে যাবেন না। একটা কাজের ক্ষেত্রে আপনি কারো সহায়তা চাইতে গিয়ে জোর করবেন না। কাউকে সুপথে ফেরাতে গিয়ে জোর করবেন না, কারণ জোর করলে হিতে বিপরীত হয়। বরং আপনি বোঝার জন্য সময় দিন। সেই ব্যক্তি যেন উপলব্ধি করেই সঠিক পথে ফিরে আসে বা আপনার পাশে দাঁড়ায় বা আপনাকে অনুভব করে, সেই সুযোগটি দেওয়া উচিত।
সেই জন্যে জীবন থেকে জোরাজোরি, জোর জবরদস্তি এই শব্দগুলো আজ থেকে ফেলে দিন। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।